ক্ষমতায় গেলে নতুন শিল্প খাত তৈরি করবে বিএনপি। রাতে গাজীপুর উত্তরায় তারেক রহমানের জনসভা। আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সজাগ থাকার আহ্বান। দেশে জনগণের রাজনীতি হবে পরিবারের না। 12 ফেব্রুয়ারি 5 ছাত্র সংসদের রায়ের পুনরাবৃত্তি হবে। নির্বাচনী জনসভায় জামায়াত আমির। ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের শারীরিক হেনস্থার নিন্দা নাহিদ ইসলামের। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা। শিশুদের প্রশিক্ষণ দিয়ে মোটরসাইকেল চুরি, থানার ভেতরেও হানা। পরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ধরা পড়ল দুর্ধর্ষ চোর চক্রের নেটওয়ার্ক। 9 দিনের অভিযানে গ্রেফতার 4। এবং 14 বছর পর ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু কাল। ট্রানজিট না থাকায় বাঁচবে সময় অর্থ। প্রাথমিকভাবে সপ্তাহে 2 দিন চলাচল। দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেরসেন। ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের কর্মসংস্থানের জন্য নতুন শিল্প খাত তৈরি করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 24-এর আন্দোলন ব্যর্থ করতে না চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় নির্বাচনী জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় মুসালিন হক জুনায়েদের রিপোর্ট। দুই দশক পর ময়মনসিংহের মাটিতে তারেক রহমান। স্লোগানে মুখরিত জেলা সার্কিট হাউস মাঠ। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বিএনপি চেয়ারম্যান। হাত নেড়ে শুভেচ্ছা জানালেন ভোর থেকে অপেক্ষমান ময়মনসিংহ বিভাগের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি। কানায় কানায় পূর্ণ মাঠে উচ্ছ্বসিত কর্মী, সমর্থক ও ময়মনসিংহবাসী। বিকেল 3:30টায় জনসভা মঞ্চে আসেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিতে হবে। বক্তব্যের শুরুতেই স্থানীয় সমস্যা সমাধান সহ কর্মসংস্থানের মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান বিএনপি চেয়ারম্যান। তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদের। বিএনপি দুর্নীতি করে থাকলে সে সময় সরকারে থাকা জামায়াতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি, এমন প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, দলটি পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে। দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। দেশ জুড়ে ধারাবাহিক নির্বাচনী প্রচারণার 3য় ধাপে ময়মনসিংহে এসে দেশ গড়ার নানা পরিকল্পনার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতিও দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ গড়ে তুলতে একমাত্র বিএনপিরই সঠিক পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি। ময়মনসিংহের পথসভা শেষে গাজীপুরের সমাবেশে মঙ্গলবার রাত 11:30টায় পৌঁছান তারেক রহমান। স্থানীয় নানা সমস্যা সমাধানের পাশাপাশি দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্প খাত তৈরি করবে বিএনপি। এ সময় তিনি 24-এর আন্দোলনের মতো ভোটের মাঠেও গাজীপুরবাসীকে লড়াই অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে, এইটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন। এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
পরে রাত 12:30টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় 24-এর অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার বিতাড়িত করতে উত্তরাবাসীর ভূমিকার কথা স্মরণ করেন তারেক রহমান। বলেন, আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, যে 5ই আগস্ট ঘটেছিল, এই উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেকাংশে। একটি পক্ষ আগেও যেমন ষড়যন্ত্র করেছিল, অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল, ঠিক এখনো কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা যদি সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবো। গণতন্ত্র সুসংহত করতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান তারেক রহমান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 29 জানুয়ারি রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যোগ দেবেন ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায়। তার আগমনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে জেলা। জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে আশা নেতাকর্মীদের। পুলিশ জানায়, বিএনপির জনসভাকে কেন্দ্র করে নেওয়া হবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। আসন্ন 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে বিভিন্ন বিভাগ ও জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় দীর্ঘ 22 বছর পর বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের 13টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। চাইবেন ভোটও, রাখবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য। তার আগমন উপলক্ষে মঞ্চ তৈরির কাজ চলছে বেশ জোরে সোরে। নেতাকর্মীরাও সমাবেশস্থল নিয়মিত পরিদর্শন করছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত সর্বস্তরের নেতাকর্মীরা। আমরা মাঠের কাজ শুরু করে দিচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মঞ্চ প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, ব্যারিকেডগুলো হয়ে গেছে। সকালের একটাই কথা, এই মানুষটাকে একবার দেখব। তাকে বরণ করে নেওয়ার জন্য রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। নিজ চোখে তাকে দেখতে পাবো আমরা, এটা আমরা অনেক খুশি। নির্বাচনী সমাবেশ সফল করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দলটির নেতাকর্মীরা। বিএনপি নেতাদের প্রত্যাশা, সমাবেশস্থল ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম হবে। রাজশাহীতে একটি স্মরণকালে স্বাধীনতার পরে এটি মনে একটি ইতিহাস হয়ে থাকবে। এত লোকের সমাগম হয়তো এর আগে হয়েছে কিনা আমার জানা নাই, এবার হবে ইনশাল্লাহ। এদিকে পুলিশ বলছে, সমাবেশস্থল ঘিরে নেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকের পুলিশ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে। এছাড়াও আমাদের যে সিআরটি টিম আছে তারাও জনসভা স্থলের ইনার কর্ডনে তারা থাকবে। সবশেষ 2004 সালে রাজশাহীতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কোনো পরিবার নয়, দেশের জনগণের রাজনীতি চলবে। নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করে বিএনপিকে শুধরে যাওয়ার পরামর্শ দিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। 12 ফেব্রুয়ারি 5টি ছাত্র সংসদের মতো ফলাফলের আশা তার। নারী কর্মীদের সঙ্গে অপমানজনক আচরণে ক্ষোভ জানান জামায়াত আমির। মোস্তাফিজুল হক, আকাশের ক্যামেরায় শফিক মুন্সির রিপোর্ট। খুলনা বিভাগ সফরের দ্বিতীয় দিনের শুরুতে যশোরের ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সকাল থেকেই ভরে ওঠে মাঠ। বক্তব্যের শুরুতেই জামায়াত আমিরের প্রতিশ্রুতি, যশোর হবে সিটি কর্পোরেশন। আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ জিতলে জিতবে বাংলাদেশ। কড়া জবাব দেন জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার। পরামর্শ দেন বিএনপিকে শোধরানোর। রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোনো পরিবার বা কোনো দলের রাজনীতি হবে না। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। আমরা আমাদের ভাইদেরকে বলি, আপনারা দেশ গড়ার আগে দলটা গড়েন ভালো করে। এই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা লাগলে তাও করব। দুপুরে সাতক্ষীরার জনসভায় তুলে ধরেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে জামায়াতের প্রত্যাশার কথা।
বিকেলে খুলনার নির্বাচনী সভায় 12 ফেব্রুয়ারি 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মতো রায়ে প্রত্যাশা জানান তিনি। যুব সমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। 5টি বিশ্ববিদ্যালয়ে তরুণ সচেতন শিক্ষিত সুশিক্ষিত উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। আশ্চর্য বিষয়, আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। 2 দিন ব্যাপী খুলনা বিভাগীয় সফর শেষ করলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই 2 দিন বিভাগের নানা প্রান্তে ছুটে গিয়ে সেই অঞ্চলের মানুষদেরকে তিনি আগামী দিনের উন্নয়নের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন। রাতে বাগেরহাট খানজাহান আলী মাজার মাঠে জামায়াত আমির বলেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে একটি দল পেশি শক্তির ব্যবহার করছে। নিজের এই বুথের পাহারাদারি করতে হবে, অন্যের বুথেরও পাহারাদারি করতে হবে। নাগরিকদের পূর্ণ অধিকার, যারে পছন্দ তারে ভোট দেবে, কিন্তু জোর করে আমার পছন্দের বাক্সে ঢুকাবো এটাকে বুতা করে দিতে হবে। দিনের শেষ জনসভায় ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান জামায়াত আমির। ঢাকা ফেরার পথে রাতে গোপালগঞ্জে এক পথসভায় জামায়াত আমির বলেন, বিভক্তির রাজনীতির কবর নিশ্চিত করে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত। শফিক মুন্সি, সময় সংবাদ। নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব আচরণ করছে বলে অভিযোগ করেছেন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন তিনি। পরে রাজধানীর বাড্ডায় আবাসিক এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ করতে দেখা যায় তাকে। নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের শারীরিক হেনস্থার তীব্র নিন্দা জানান নাহিদ ইসলাম। এ সময় লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে এলাকার উন্নয়নে ওয়ার্ড ভিত্তিক ইশতেহার তৈরির কাজ চলছে বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ভাইয়ের পিআরও হিসেবে দায়িত্ব পালন করতেছে। সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু নির্বাচনী প্রচারণা জমে উঠছে। একদম শহর থেকে প্রত্যন্ত গ্রামেও কিন্তু আমরা দেখছি নির্বাচন চলছে। এমন একটি জায়গা খুলনা ডুমুরিয়া উপজেলার একদম প্রত্যন্ত একটি গ্রাম কুলিবাড়ি। জামায়াত ইসলামের এই আসনের অর্থাৎ খুলনা 5 আসনের যিনি মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার, তিনি কিন্তু আসলে নির্বাচনী একটি সমাবেশে উপস্থিত রয়েছেন। এখানে কিন্তু আমরা দেখছি সকাল থেকে তিনি কিন্তু নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। সকাল 8টা থেকে তিনি আসলে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন এবং প্রার্থীদের আসলে বাড়ি বাড়ি যাচ্ছেন। এই মুহূর্তে একেবারে প্রত্যন্ত একটি গ্রামে কিন্তু তিনি একটি সমাবেশ করছেন, যেখানে আসলে মহিলারাও রয়েছেন, পাশাপাশি পুরুষরাও রয়েছেন। একটি উঠান বৈঠক করছেন, সেখানে স্থানীয় নেতৃবৃন্দ এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং মিয়া গোলাম পরোয়ার কিন্তু তার যে নির্বাচনী ইশতেহার বা নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে সেগুলো কিন্তু সমাবেশের মাধ্যমে বর্ণনা করছেন এবং প্রতিটি বাড়িতে কিন্তু তিনি তার লিফলেট বিতরণ করছেন। আমরা দেখেছি যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন, যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন এবং নির্বাচন যত ঘনিয়ে আসে তারা কিন্তু তার যে নির্বাচনী যে প্রতিশ্রুতি সেগুলো আসলে ভোটারদের কাছে বলছেন। অন্যদিকে ভোটাররাও কিন্তু প্রার্থীকে কাছে পেয়ে তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু তুলে ধরছেন। এখানে মিয়া গোলাম পরোয়ার কিন্তু আসলে বেশ কিছু অভিযোগ করেছেন, অর্থাৎ স্থানে যে সমস্ত রাজনৈতিক সহিংসতা হচ্ছে এবং জামায়াত ইসলামী নেতাকর্মী সহ অন্যান্য স্থানে নেতাকর্মীদের উপর যে হামলা হচ্ছে সে বিষয়গুলোর আসলে তিনি গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন এবং রাষ্ট্রকে অর্থাৎ যারা অন্তর্বর্তী সরকার তাদেরকে আসলে এটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আসলে তিনি দাবি করেছেন। এর পাশাপাশি যদি আমরা একটু বলে থাকি, তার যে খুলনার যে তার যে আসনটিতে আসলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই আসনে যে সমস্ত সংকট রয়েছে সেসব সংকট নিয়েও কিন্তু আসলে তিনি কথা বলেছেন এবং এই অঞ্চলে যে জলাবদ্ধতা সহ নানা সংকট রয়েছে সেই সংকট সমাধানে তিনি যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন সেগুলো কিন্তু বর্ণনা করছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে গোলাম পরোয়ারের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। যুক্ত ছিলাম খুলনায়। সময় সংবাদে আরো থাকছে। ঢাকা কক্সবাজার রেল যাত্রায় গতি আনতে সরকারের নতুন উদ্যোগ। পাহাড়তলী ঝাউতলা বাইপাসের সময় কমবে 1.5 ঘন্টা। বাস্তবায়ন হলে রাজধানী থেকে সমুদ্র শহরের সরাসরি যাত্রা। মোটরসাইকেল চুরির এক দুর্ধর্ষ নেটওয়ার্ক।
যার মূল হোতা ঢাকার বাইরে দেন চুরির প্রশিক্ষণ। টার্গেট করেন বিভিন্ন গ্যারেজ। এরপর 12 থেকে 15 বছরের শিশুদের পাঠানো হয় বাইক চুরির মিশনে। চক্রটি এতটাই দুর্ধর্ষ যে থানার ভেতরের গ্যারেজ থেকেও চুরি করতে ভয় পায় না। সম্প্রতি রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে বাইক চুরির পর 1,500 সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে 9 দিনের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে চুরির বাইক সহ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। 10 জানুয়ারি ভোর 4:39 রাজধানীর ভাটারা থানার সিসিটিভি ফুটেজে দেখা যায় গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা করছে 2 জন। এ সময় বাইকের অ্যালার্ম বেজে উঠলে সেটি খুলে ফেলা হয়। কিছুক্ষণ পর বাইকটি নিয়ে পালিয়ে যান তারা। থানা থেকে চুরির পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে পুলিশ। শুরু হয় অভিযান। 1,500-এর বেশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর ব্রাহ্মণবাড়িয়ায় সন্ধান মেলে মোটরসাইকেলটির। টানা 9 দিনের অভিযানের পর উদ্ধার হয় বাঞ্ছারামপুর থেকে। গ্রেফতার করা হয় 4 জনকে। চোর চুরি করবে, যেখানেই স্পেস পাবে, সুযোগ পাবে, সেখানেই চুরি করবে। সবচেয়ে বড় কথা হলো আমরা এটা উদ্ধার করেছি এবং আন্তজেলা চোর মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য তারা। আসামিদের গ্রেফতারের পর আশ্চর্য হয় পুলিশ। 2 চোরই শিশু, যাদের একজনের বয়স 15 আর একজনের 16। অন্য 2 জন রহমতুল্লাহ ও ইব্রাহিম এ চক্রের মূল হোতা। শিশুদের প্রশিক্ষণ দিয়ে চুরির জন্য ঢাকায় পাঠায় তারা। বিভিন্ন গ্যারেজের খোঁজ দেন চক্রের আরেক সদস্য সাইদুর। বসুন্ধরা আশেপাশে এলাকায় সাইদুর নামে একটা ছেলে আছে। এই হচ্ছে তাদের লোকের দেয় কোন জায়গায় চুরি করতে হবে, রেকি করে সে জানায়। তারপরে এই ছেলে দুটা প্রশিক্ষণ দিয়ে এদেরকে দিয়ে চুরি করে। রহমতুল্লাহ এবং ইব্রাহিম এরা ক্রয় বিক্রয় করে। চক্রটি মোটরসাইকেল চুরির পর রং, ইঞ্জিন, চেসিস ও নম্বর প্লেট পরিবর্তন করে সীমান্ত এলাকায় বিক্রি করে দেয়। 2 বছরে 1/2 বাইক চুরি করেছে তারা। চাবি ছাড়াই ঘাড় লক খোলে এবং ঘাড় লক খোলার পরে মোটরসাইকেলের যে ইগনিশন হয়, ইলেকট্রিক যে লাইন, ইলেকট্রিক লাইনটা ডাইরেক্ট করলে তখন আপনার ঘাড় লক করা মোটরসাইকেল চলতে থাকে। চুরি করা মোটরসাইকেলগুলো তারা বিভিন্ন জায়গায় ক্রয় বিক্রয় করে, ট্যাম্পারিং করে, কাগজপত্র বদলায়, ইঞ্জিন নাম্বার, চাসিস নাম্বার চেঞ্জ করে হয়তো আমাদের দেশের সীমান্ত এলাকায় তারা এটা ক্রয় বিক্রয় করে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের পাশাপাশি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে কাজ করছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 14 বছর পর ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে কাল। ট্রানজিট না থাকায় কমবে সময়, বাঁচবে সর্বনিম্ন 30,000 টাকা। আপাতত সপ্তাহে 2 দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। সংস্থাটি জানিয়েছে প্রথম ফ্লাইটের কয়েকদিন আগেই সব টিকিট বিক্রি শেষ। আকাশপথের এ যোগাযোগ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য, পর্যটন ও সামাজিক যোগাযোগকে আরও সমৃদ্ধ করবে বলে মত বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রায় 1.5 দশক পর আবারও পাকিস্তানে নামবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আকাশপথে ঢাকা করাচি ঢাকা নন স্টপ ফ্লাইট শুরুর মাধ্যমে পুরনো সম্পর্কের ভিত আরও শক্ত করার পথে 2 দেশ। দীর্ঘদিন পর পাকিস্তানে বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। কোনো এক সময়তে আমরা একসাথে ছিলাম, আবার একটা স্বপ্নও থাকে দেখার পাকিস্তানটা কেমন ছিল। যদি নতুনভাবে সম্পর্কটা আবার চালু হয় তো হয়তো বা অনেকের জন্য ব্যবসা বাণিজ্য বা আপনার টুরিস্ট খাতে কিছুটা উন্নতি করবে। ঢাকা থেকে করাচি 1471 মাইল পথ যাতায়াতে ব্যবহার হবে 162 সিটের বোয়িং 737 মডেলের উড়োজাহাজ। সপ্তাহে আপাতত বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে করাচি রুটে। প্রথম ফ্লাইটেই যাত্রীদের প্রত্যাশিত সাড়া পেয়েছে বিমান বাংলাদেশ। এখন যারা যায় তারা ডাইরেক্ট ফ্লাইট না থাকায় অনেক ঘুরে যেতে হয়, আর খুব স্বাভাবিক টাইম কমে আসছে, টাইম কমবে আর কি, ফ্লাইট টাইম কমবে, প্যাসেঞ্জারদের ট্রানজিট নাই, 3 ঘন্টার ফ্লাইট খুব স্মুথলি হবে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর পর্যটন খাত থেকে 30 থেকে 40 বিলিয়ন ডলার রাজস্ব আয় করে পাকিস্তান সরকার। বিশেষজ্ঞরা বলছেন ভ্রমণ পিপাসুদের পাশাপাশি ঢাকা করাচি রুটটি বাণিজ্যিক ও কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। 2 দেশের মধ্যে আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সম্পর্ক ভালো হওয়ার আমরা একটা আশা দেখছি। 2012 সালে নিরাপত্তার ইস্যুতে 2 দেশের ফ্লাইট বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। বর্তমানে 2 দেশে যাতায়াতে দুবাই, দোহা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হয়, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় 30 থেকে 70 হাজার টাকা কমে রাউন্ড ট্রিপে সর্বনিম্ন 51,000 টাকায় যাতায়াত করতে পারবেন ঢাকা করাচির যাত্রীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। চলতি সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের মিডল ইস্ট আইয়ের তথ্য। লক্ষ্য উচ্চপদস্থ কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরী।
ঢাকা কক্সবাজার রুটে রেল চলাচলের দূরত্ব অন্তত 1.5 ঘন্টা কমিয়ে আনতে চট্টগ্রামের পাহাড়তলী হয়ে ঝাউতলা বাইপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। 10,000 কোটি টাকার ডুয়েল লাইন প্রকল্পের অংশ হিসেবে এই বাইপাস কার্যকর হলে ঢাকা থেকে আসা ট্রেনগুলোকে ইঞ্জিন ঘোরাতে 45 মিনিট অপচয় করে চট্টগ্রাম স্টেশনে আসার পরিবর্তে সরাসরি চলে যাবে কক্সবাজার। সাখাওয়াতপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকা থেকে কক্সবাজারমুখী এই ট্রেনটিকে প্রথম যেতে হয়েছে চট্টগ্রাম রেল স্টেশনে। 1.5 বছরের বেশি সময় ধরে এভাবেই ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার এবং একইভাবে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা রুটে চলাচল করছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী ট্রেন। সড়কপথের জটিলতা এড়িয়ে নির্বিঘ্নে চলাচলে ক্রমশ জনপ্রিয়তা পেয়েছে এই ট্রেন দুটি। কিন্তু শুধুমাত্র ইঞ্জিন ঘুরিয়ে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনে উঠতে গিয়ে ট্রেনগুলোর সময় অপচয় হচ্ছে অন্তত 45 মিনিট। ওদিকে যদি বাইপাস করে দেওয়া যায়, বিশেষ করে ঝাউতলা দিয়ে পাহাড়তলি দিয়ে যদি একটা বাইপাস রোড হয়, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ডাইরেক্ট চলে যাবে। চট্টগ্রাম কক্সবাজার 168 কিলোমিটার দীর্ঘ রেলপথের যাত্রাপথে বর্তমানে সময় লাগছে 3 থেকে 3.5 ঘন্টা। এর মধ্যে পাহাড়তলী স্টেশন থেকে চট্টগ্রাম রেল স্টেশনে আসার পথে 10 মিনিট এবং ইঞ্জিন কাটেল ও রিভার্সে 20 মিনিট বাড়তি সময় লাগছে। এই অবস্থায় চট্টগ্রাম নগরী পাহাড়তলী হয়ে ঝাউতলা পর্যন্ত নতুন একটি বাইপাস লাইন স্থাপনের প্রকল্প নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে কক্সবাজারগামী চট্টগ্রাম রেল স্টেশনের যাত্রীদের সুবিধার্থে পাহাড়তলী, ষোলশহর এবং ঝাউতলা স্টেশন ভবন নির্মাণের পাশাপাশি সিবিআই সিগন্যাল এবং ইন্টারলকিং পদ্ধতিও চালু করা হবে। বাইপাস কার্যকর হলে চট্টগ্রামের যাত্রীরা এসব স্টেশন থেকেই ওঠানামা করার সুযোগ পাবে। 3টি জায়গায় যে রেল এবং রোড ক্রসিং আছে, এগুলোতে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করার একটা সংস্থান আছে এখানে। ঢাকা থেকে আসা কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেসের জন্য বাড়তি সময় লাগলো চট্টগ্রাম থেকে সরাসরি ছেড়ে যাওয়া প্রবাল এক্সপ্রেস এবং শৈবাল এক্সপ্রেস এই জটিলতা থেকে মুক্ত রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি সপ্তাহের মধ্যেই ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটা জানিয়েছে গণমাধ্যম মিডল স্টাই। এই হামলায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করা হতে পারে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও সহায়ক যুদ্ধজাহাজ। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে একটি বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দেন। তারই অংশ হিসেবে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং তার সহায়ক যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যে জলসীমায় পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই নৌবহরটি বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের উদ্দেশ্যে আরও একটি আর্মাডা বা যুদ্ধজাহাজের বহর রওনা দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজ পৌঁছানোর পর থেকে ইরানে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এই উদ্বেগের মধ্যে মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই হামলায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হতে পারে। যদিও বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে কিছুটা মতপার্থক্য আছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেছেন তিনি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে হামলায় প্রতিবেশী কোনো দেশের ভূমি, আকাশ বা জলসীমা ব্যবহার হলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে। মার্কিন বিমানবাহী রণতরী ইরানের জলসীমায় ঢুকলে তা লক্ষ্যবস্তু করারও হুঁশিয়ারি দিয়েছে এই বাহিনী। এদিকে ইরানের সাম্প্রতিক প্রাণঘাতী দমনপীড়নের জেরে উচ্চপদস্থ IRGC সদস্য সহ 21 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞা অনুমোদন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে নীরব না থাকার হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে যে কোনো হুমকিকে হিজবুল্লাহ নিজেদের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচনা করবে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
ইরানে যদি কোনো কথায় সরকার পতন হয়ে যায় তাহলে নিজেদের সীমান্তে বাফার জোন তৈরির পরিকল্পনা করছে তুরস্ক। মিডল ইস্ট আইয়ের আরেক প্রতিবেদন অনুযায়ী ইরানে যে কোনো কিছু হতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে আঙ্কারা। তুরস্কের এক সাংসদ বলেছেন, ইরান সরকার পতন হলে সেখান থেকে কোনো শরণার্থী যেন তুরস্কে প্রবেশ করতে না পারে এমন পন্থায় অবলম্বন করছে আঙ্কারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের ডেপুটি প্রধানমন্ত্রী অজিত পাওয়ার সহ 5 জন নিহত হয়েছেন। স্থানীয় বিধানসভা নির্বাচনের আগে বারামতিতে গুরুত্বপূর্ণ 4টি জনসভায় অংশ নিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সকাল প্রায় 8টায় মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা হওয়া ছোট বিমানটি বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের সময় বিধ্বস্ত হয়। চ্যাম্পিয়ন্স লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কাতালুনিয়ানদের প্রতিপক্ষ কোপেনহেগেন, আর রিয়াল মাদ্রিদ লড়বে হোসে ম্যারিনিওর বেনফিকার বিপক্ষে। শীর্ষ 8-এ ওঠার লড়াইয়ে লিসবনে মাঠে নামবে গুরু শিষ্য হোসে ম্যারিনিওর মুখোমুখি আলভারো আরবোলেরা। টানা হারে বিপর্যস্ত বেনফিকার টিকে থাকতে জয়ের বিকল্প নেই, আর জিতলেই নকআউটে যাবে মাদ্রিদিস্তা। এদিকে জয় পেলে শীর্ষ 16তে জায়গা করে নেবে হ্যান্সি ফ্লিক বাহিনী। তবে বার্সার জন্য দুঃসংবাদ, এ ম্যাচে নেই পেদ্রি ও ডিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্ষমতায় গেলে নতুন শিল্প খাত তৈরি করবে বিএনপি। রাতে গাজীপুর উত্তরায় তারেক রহমানের জনসভা। আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সজাগ থাকার আহ্বান। দেশে জনগণের রাজনীতি হবে পরিবারের না। 12 ফেব্রুয়ারি 5 ছাত্র সংসদের রায়ের পুনরাবৃত্তি হবে। নির্বাচনী জনসভায় জামায়াত আমির ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। এবং সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের উপর শারীরিক হেনস্থার তীব্র নিন্দা নাহিদ ইসলামের। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী ফরহাদুর রহমান। অর্জিতা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।